যেখানে একটি সোশ্যাল কন্ট্রাক্ট থাকে রাষ্ট্রের সাথে জনগণের, সেই জায়গাটাতে যে নেক্সাসটা থাকে, যে সম্পর্কটা থাকে, সেটাই গভর্নমেন্টের সাথে করা সম্ভব না। ভারত বলেছে যে আমি পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো ইনভেস্ট করব না। এটা যেমন শোনা গেছে, আমি ফরেন অ্যাফেয়ার্সে কাজ করি, আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটসদের সাথে যখন বসেছি বা তাদের যেসব অফিসারদের সাথে যখন বসি, আমরা কিন্তু এই তথ্য তাদের কাছ থেকে পাই, তারা একটা স্টেবল কন্ডিশনের জন্য ওয়েট করছে ফর দ্য ইনভেস্টমেন্ট। সো আপনাকে এই জিনিসটা স্টেবল কন্ডিশন মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে পূর্ব আলোচনা? না, সেটা কেন হবে? রাজনৈতিক দলের সাথে পূর্ব আলোচনা না, একটি রাজনৈতিক দলের সাথে না, একটি স্টেবল স্টেটের সাথে আরেকটি স্টেটের সম্পর্কটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, ইনভেস্টমেন্ট তারা একটা ইনভেস্ট করবে, সেটা কি করে সিকিউর থাকবে? কারণ তারা জানে যে এই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা হবে, এই প্রত্যেকটা যে কোনো কিছু কিন্তু আপনার পার্লামেন্টকে রাটিফাই করে নিতে হবে। তো ভবিষ্যৎ গভর্নমেন্ট যদি না করে আমার ইনভেস্টমেন্টের কি হবে? ইটস এ ভেরি ন্যাচারাল থিং, খুব ভেরি লজিক্যাল। তো এখানে কাউকে দোষ দিয়ে কোনো কিছু লাগলে কেন এই গভর্নমেন্টের আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই গভর্নমেন্টকে সে কোয়েশ্চেন করে কোনো লাভ নেই। এই গভর্নমেন্টের প্রতি আমাদের কিন্তু আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকা উচিত যে তারা ওই সময় যদি দেশে হাল না ধরতো, আমাদেরকে রাস্তায় গিয়ে কিন্তু চোর পাহাড় দিতে হতো। আবার একই জায়গাতে আমি শেষ করি, কিন্তু সেই জায়গাটাতে এটাও গভর্নমেন্টকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেই পরিমাণ আকাশ সমান একটা আশার জায়গা নিয়ে, প্রত্যাশার জায়গা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে, সেখানে তারা কতটুকু এই লিটমাস টেস্টে এগিয়ে যেতে পারছে সেটাও কিন্তু গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। বিএনপি সরকারের দিকে তাকিয়ে কি দেখতে পায়? বিএনপি আপনাদের মধ্যে নেই যে ফারজানা শারমিন মিতুলাবাদী যে অবস্থায়, দেশের যে অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দায়িত্ব নিয়েছে, সেই জায়গা থেকে যে দেশ 6 মাস ধরে চলছে, এটা কি আপনাদের কোনো সফলতা মনে হয়? আমি সরকারের পক্ষে বিপক্ষে বলছি, আমি বাস্তবতা আমি তো আপনাকে বললাম যে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আন্তরিকভাবে, এবং তারা এই পর্যন্ত বাংলাদেশ কিন্তু সেরকম কোনো আর অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়নি, এবং উই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট, এবং আমরা গভর্নমেন্টকে শেষ পর্যন্ত হেল্প করার জন্য বসে আছি। কিন্তু গভর্নমেন্টকে সেটা মনে রাখতে হবে যে জনগণের জায়গা থেকে জনগণকে সন্তুষ্ট করার জন্য, জনগণের জন্য কিন্তু ভিজিবল কোনো চেঞ্জেস দিতে না পারলে গভর্নমেন্টের কিন্তু এই আস্থার জায়গাটা আস্তে আস্তে নিচে নেমে আসে। এটা দেশের জন্য ক্ষতিকর, আমাদের সকলের জন্য এটা ক্ষতিকর। আপনারা কিন্তু সেখানে আবার যদি কিন্তু বলছেন, যা বলছেন যে ধরনটা এরকম কোড আন কোড যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি তারা নিজেরা ব্যর্থ না হয়, এই শব্দগুলো রাজনৈতিক মহলে আলোচনা আছে যে এই স্টেটমেন্ট কতটা রাজনৈতিক? এটা না জনগণ, জনগণ জনগণ অবভিয়াসলি জনগণ। বিএনপি কি জনগণের বাইরে? মাঝে মাঝে রাজনৈতিক দলগুলো তো 2 থেকে 3 মাস ধরে আমরা বলছি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যেটা দুজনই বললেন, আপা এবং ভাই মনির ভাই, যে এক নম্বর হচ্ছে আসলে আমি যদি সাধারণ জনগণের হিসেবে, একজন সাধারণ জনগণের আমি কি চাই? আমি চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। কিন্তু এখনো পর্যন্ত এই দুটো বেসিক, বাকিগুলো বাদই দিলাম, হ্যাঁ, এই বেসিক দুটো নিডস কি আমার পূরণ হচ্ছে না? মানে এই দুইটা নিড পূরণ না হওয়ার পিছনে রাজনৈতিক টানাপোড়েন কতটুকু দায়ী? না, আপনি দেখেন রাজনৈতিক দলগুলোকে আপনি ভুলে যান, আমি শুধু একটু ভুলে যান। কথা হচ্ছে ভুলে গেলাম, কিন্তু তাদের ম্যান তো বিভিন্ন সেক্টরে বসা আছে। আমার কথা হচ্ছে আপনি অনাবশ্যক ইস্যু ক্রিয়েট করছেন না তো? কেন আমি প্রশ্নটা করছি, আপনি হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট নামে, গণ আন্দোলন যারা করেছে তাদের কোনো এজেন্ডা ছিল না যে আপনারা রাজনৈতিক দল করবে। ডেফিনেটলি তারা রাজনৈতিক দল করতে পারে এবং তাদের সম্পূর্ণ রাইট আছে, এবং আমি চাই করুক ব্যক্তিগতভাবে, কিন্তু সেটা সরকারি সমর্থন নিয়ে নয়। তাহলে এই সরকারকে সবচেয়ে বড় প্রশ্নের মুখোমুখি। শিক্ষার্থীরা যা বলছে তাতে কি আপনি সন্তুষ্ট হতে পারছেন যে দল করার আগে তারা সরকারের থেকে পদত্যাগ করবে? না, তাহলে আপনাদের লিগেসি লয়ে যাচ্ছে। আপনি এখন সেট আপ করছেন, এটা বলতেই পারি, এই অভিযোগটা করতেই পারি, যে কেউ করতে পারে, তাই না? আপনি বলছেন যে আপনি রাজনৈতিক দল করবেন, ওকে রাজনৈতিক দল করলে তখন আমি ছেড়ে দেব, তাহলে এটা কেমন কথা হলো? তাহলে তো এখন যারা রাজনৈতিক দল, তাদের সামনে আর বিকল্প কি আছে? না, সেই 3 উপদেষ্টার কথা বাদ দেন, তাহলে যদি 3 উপদেষ্টা রাজনৈতিক দলে যোগ দেয়, যারা রাজনৈতিক দল করছে, সারা দেশে ঘুরছে, তারা কি এখন আমি প্রশ্ন তুলতে পারি না এটা কি অমূলক? এটা যে কেউ তুলবে। তাহলে এই 3 উপদেষ্টা থেকে তারা সুবিধা নিচ্ছে, হতেই পারে, প্রশ্ন উঠতেই পারে। তাহলে এই প্রশ্ন উঠবে কেন? কারণ এদের এই স্টুডেন্টদের সেই সক্ষমতা আছে খুবই ভালো একটা রাজনৈতিক দল করার। আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন এই প্রশ্নের মুখোমুখি নিজেদেরকে তুলে তারা দিচ্ছে? এরা অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে স্ট্রং রাজনৈতিক দল হতে পারে, কোনো প্রশ্নের মুখোমুখি না। আবার একটা এই আলোচনা আছে, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমার প্রশ্নটা হচ্ছে যে বলা হচ্ছে
কেউ অনেকেই বলছেন, বিএনপির কেউ কেউ বলছেন আকার ইঙ্গিতে বাংলাদেশের রাজনীতিতে এখন যে আলোচনাটা সবচেয়ে বেশি চলছে, বিএনপিও বলছে একটি রাজনৈতিক দল, জামাতও বলছে একটি রাজনৈতিক দল। তা কে কাকে বলছে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু নাম স্পষ্ট করছে না। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্মের সাথে যারা নেতৃবৃন্দ জড়িত আছে বা সমন্বয়কদের পিছনে যারা আছে, বলছে কেউ একজন কেউ না কেউ পৃষ্ঠপোষক হিসাবে আছে, তার সেটা আপনি বুঝতে পারেন যে কারা আছে, ঘাটতি আছে কোথায়? তো নিবন্ধন নাই, তো নিবন্ধন বাতিল না, সেটা পরে আবার বাতিল হয়েছে না। না, সেটা হচ্ছে তাকে রাজনৈতিক সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক হচ্ছে, যেটা নিবন্ধন সেটা 2013 সালে কোর্টে 18 সালে কোর্ট দিয়েছে, যে কারণে 2018 সালে সে বিএনপির ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছে। এখনো পর্যন্ত আমার জানার মতে লাস্ট 10 ডিসেম্বর একটা হিয়ারিং ছিল, সেখানে কিছু হয়নি অ্যাপিল ডিভিশনে, যে আলোচনা হচ্ছে ডিসেম্বর করবে। ওনার তো এখনো আমার জানার মতে সম্ভবত 22টা মামলা এখনো আছে। এগুলো এত স্লো গতি কেন? সেখানে কি রাজনীতি আছে আমি জানি না, চেষ্টা করব। বিএনপি ভার্সাস জামাত, এই দুই দলের ভিতরে সংকট, তারা সংকট সৃষ্টি করছে এবং সংকট বজায় রাখছে। এই কারণে আজকে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে সংকট বজায় রাখছে কি সংকটই সম্ভাবনা? সংকট সম্ভাবনা হলে তো দেশ ভালো পথে এগোতো, সেটাও সম্ভাবনা নেই। আজকে বিএনপির আজকের যে বর্তমান অবস্থাটা, বিএনপি একটি সংগঠিত দল, বৃহৎ রাজনৈতিক দল। আজকে বা 6 মাস বা 1 বছরের মধ্যে নির্বাচন হলে তাদের ধারণা যে তারা নির্বাচন জিতবে এবং তারা পাওয়ারে যাবে। কে কার কথা বলছে? বিএনপি। জামাতের ধারণা যে তাদের এখনো দলটি ওইভাবে জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে একটা ক্ষমতায় যাওয়ার মতো পপুলার পার্টি হতে পারেনি, তারা সময় নিচ্ছে। এই 6 মাসে, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সময় জামাত আজকে স্বর্গে বাস করছে। জামাত যে সুযোগ সুবিধা ভোগ করছে, তারা যে হানিমুনে আছে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং এই সময়ের মধ্যে তাহলে তো আপনি ঠিকই বলছেন, তারা কেন নির্বাচন যাবে? এবং তারা এ কারণেই, যদি এই সাধারণ নির্বাচনের কথা যেটা আমরা বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরকে টাইমলাইন হিসেবে ঘোষণা করেছেন, যদি নির্বাচন না হয় এটার প্রধানতম কারণ হবে জামাতে ইসলাম, এবং তাদের অসহযোগিতার কারণেই নির্বাচন পিছিয়ে না। কিন্তু তাদের শব্দটা কিন্তু বলছে সংস্কার শেষে নির্বাচন। সংস্কার, এটাকে আপনি অসহযোগিতার কাতারে আমি বলে গেলাম, আজকে আমি প্রবাসে থাকি, জি, এই সম্পূর্ণ সংস্কার করে যদি নির্বাচন হয় আপনারা নির্বাচন করতে পারবেন না, লেখে নেন আপনারা, এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত। মানে কি আপনি জীবনটা কঠিন হয়ে যাবে। আমার এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন, যে নতুন দল নিয়ে বিএনপির পক্ষ থেকে আমরা নানা মন্তব্য শুনছি, এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে নতুন দলের ঘোষণার কথা আমরা শুনছি, যেটা নিয়ে বিএনপির সর্বশেষ ভাবনা কি? প্রথম কথা হচ্ছে যে সংস্কার রিলেটেড যে মন্তব্যগুলো আসে, এই মন্তব্যগুলোর মধ্যে সব থেকে মানে খুবই ফালতু এবং ইম্যাচিওর মন্তব্য আমার মনে হয় যে সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, কোনো একটা গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না যে কোনো কিছু শেষ করা, ঠিক আছে? সো 4 বছর 5 বছর একটা সরকার যখন থাকে ক্ষমতাতে, তখন কিন্তু সব শেষ করে যেতে পারে না। সো আপনি আজকে শুরু করেছেন কোন একটা সংস্কার, এটা শেষ কবে হবে কেউই জানে না। আজকে শেষ হতে পারে, কালকে শেষ হতে পারে, 2 বছর 5 বছর 4 বছর লাগতে পারে। সো যারা এই কথাটা বলে একেবারে মানে অমূলক একটা কুতর্ক করার জন্য, সেক্ষেত্রে আপনারা একটা সুবিধাজনক শব্দ বলেন যে এটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা সুবিধাজনক পার্টি, এবং তারা চায় যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। কোনো সমস্যা নেই, যতগুলো রাজনৈতিক দল আসুক, এটা তো একটা কন্টেস্ট হবে। বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই, আপনারা নির্বাচনটা দেন। জনগণ ভোট দিতে পারেনি, আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি, ভোটটা দেই। যতগুলোই দল আসলো আমার জোটে আসলো, তাহলে তোর অসুবিধা হওয়ার কথা না। আমরা তো জোটের কথা বলি নাই, আমরা বলেছি যারা যারা এই গণ অভ্যুত্থানের পেছনে নিজেদের ত্যাগ করেছে, স্বীকার করেছেন, প্রত্যেককে নিয়ে আমরা, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে আমরা প্রয়োজন হলে আমরা জাতীয় সরকার গঠন করব। আপনারা যারা মনে করেন জাতীয় সরকারে এখনো পর্যন্ত এই মন্তব্য, আপনারা আসবেন। যারা যারা মনে করেন বিরোধী দলে থাকবেন, বিরোধী দলে থাকবেন। উই ওয়ান্ট আ ফাংশনাল পার্লামেন্ট, যেখানে স্তুতিবাক্য হবে না, যেখানে গান গাওয়া হবে না, যেখানে কবিতা আবৃত্তি হবে না। ওই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, যে পার্লামেন্টটা নানা দিক থেকে ফাংশনাল হতে হবে। আমি শেষ, কারণ সময় অনেক চলে গেছে, 6 মাস অনেক। জি, তো ফলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। বাংলাদেশিরা দেখতে চায় সেটা হোক। আরেকটি কথা আমি শেষ করতে চাই, যে ছাত্ররা যে স্ট্রেংথ তারা দেখিয়েছে, তাদের বুদ্ধিমত্তা দেখিয়েছে, আমি অনুরোধ করব সরকারি থেকে দলটি গঠন করবেন না।
মানুষ ভালোভাবে এটা অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। বাংলাদেশকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তার সব থেকে প্রাইম কাজটা হচ্ছে সেটার জন্য একটি বাংলাদেশে গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচন অনুষ্ঠান করা, যেটা বর্তমান সরকারের একেবারে প্রাইম কনসার্ন হওয়া উচিত এবং সেদিকে আগানো উচিত, যাতে কোনো প্রশ্ন না থাকে। কোনো প্রশ্ন